ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে আমি এমন কিছু অঙ্ক দেখাবো যেগুলো জেলা আদালতে বিগত বছরের পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। তো এই অঙ্কগুলো তোমরা যদি তোমাদের সামনের যে জেলা আদালতের পরীক্ষা আছে এবং হাইকোর্টের যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে আগামী দিনে, হাইকোর্টের যে পরীক্ষা গ্রুপ ডি বলো, প্রসেস সার্ভার বলো বা লোয়ার ডিভিশন ক্লার্ক বলো, সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের কাজে লাগবে এবং সব থেকে বড় কথা কালিম্পং আদালতেও কিন্তু কাজে লাগবে। তো এই যে সেটটা আজকে করাচ্ছি এটা পশ্চিম বর্ধমানের গ্রুপ ডি বা প্রসেস সার্ভারের 2019 সালের প্রশ্ন। তো চলো প্রথম অঙ্ক দেখো। A sum of money at simple interest amounts to rupees 815 in 3 years. অর্থাৎ 3 বছরে 815 টাকা হচ্ছে। তাহলে কোনো একটা টাকা আমরা ব্যাংকে রেখেছি যেটা নাকি সুদে আসলে 3 বছরে 815 টাকা হয়। একইভাবে ওই একই টাকা 4 বছরে 854 টাকা হয়। তাহলে কত টাকা আমি ব্যাংকে রেখেছিলাম? দেখো, যখনই সরল সুদের কথা বলবে, যখনই সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের কথা বলবে, তখন কিন্তু আসলটা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা, সেটা কিন্তু সেম থাকে। প্রিন্সিপাল সেম থাকে, মানে প্রথম বছরের শুরুতে যা প্রিন্সিপাল, দ্বিতীয় বছরের শুরুতেও সেই একই প্রিন্সিপাল। অর্থাৎ প্রিন্সিপালের সঙ্গে সুদ এটা কিন্তু যোগ হয়ে প্রিন্সিপালটা বেড়ে যায় না। কিন্তু যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করি তখন কিন্তু প্রথম বছরের যেটা আসল, দ্বিতীয় বছরের শুরুতে সেই আসলটা কিন্তু বদলে যায়। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল একটা কিছু অ্যামাউন্ট ছিল যেটা নাকি প্রতিটা বছরের শুরুতেই সমান। এবারে আমার বক্তব্য হচ্ছে এই যে 815 টাকা আর 854 টাকা, একটা অ্যামাউন্ট হচ্ছে 854 যেটা নাকি কত বছরে হচ্ছে, যেটা নাকি 4 বছরে হচ্ছে 854। আর একটা অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 3 বছরে হচ্ছে, সেটা কত 815 টাকা। তাহলে এর মধ্যে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু সেমই আছে। আমি কি বলেছিলাম যে প্রতিটা বছরেই প্রিন্সিপাল সেম থাকে। তাহলে এই যে পার্থক্যটা হয়েছে তার কারণ হচ্ছে সুদ বেড়েছে। 4 বছরের সুদ বেশি, এখানে 3 বছরের সুদ কম। তাহলে সুদের পার্থক্য মানেই হচ্ছে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ইন্টারেস্ট অফ 1 ইয়ার। এটা পার্থক্যটা মানেই হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। অর্থাৎ এটা বার করলে হবে হচ্ছে 9 5 14 2 39 টাকা। কত হলো? 39 টাকা হচ্ছে 1 বছরের সুদ। সেই জন্যই এটা পার্থক্য হয়েছে। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে সুদ আর আসল। অর্থাৎ এর মধ্যে আসলও ঢুকে আছে, সুদও ঢুকে আছে। এইটার মধ্যেও সুদ ঢুকে আছে, আসল ঢুকে আছে। আসল কিন্তু দুটো ক্ষেত্রেই সমান। এইবারে 1 বছরের সুদ যদি 39 টাকা হয় তাহলে 3 বছরের সুদ কত হবে বাবু? 3 বছরের সুদ হবে হচ্ছে 39 গুণ 3, 3 নং 27, 117 টাকা। 3 বছরের সুদ আমরা কেন বার করলাম? কেননা এই 3 বছরের সুদ আসল হচ্ছে 815। এই 815 থেকে যদি 117 বাদ দিই তাহলে আমরা আসল পেয়ে যাব। আবার একইভাবে যদি 4 বছরের বার করতাম তাহলে এখান থেকে বাদ দিতাম। আমরা যে কোনো একটা করলাম, তাহলে করার পরে কি হলো? 7 আর 8 15, 2 9 2 11, 2 6, অর্থাৎ 698 টাকা হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে অ্যামাউন্ট আমাদের ছিল কত? 3 বছরের অ্যামাউন্ট ছিল হচ্ছে 815। এর মধ্যে কি ঢুকে আছে? আসল প্লাস সুদ। আমরা 3 বছরের ইন্টারেস্ট অফ 3 ইয়ার্স বাদ দিয়ে দিলাম। কত? 3 বছরের ইন্টারেস্ট 117 টাকা। তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি? সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল বা আসল। প্রিন্সিপাল কত তাহলে বেরোবে? 698 টাকা। এইটা আমরা এখানে 4 বছরের সুদ বার করে এই 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ বাদ দিয়ে দিলে আমরা কিন্তু আসল একই টাকা পেতাম। বোঝাতে পারলাম? চলো পরের অঙ্ক দেখো। এটা হচ্ছে অংশীদারি কারবার। এরকম অঙ্ক কিন্তু বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। আজকের অঙ্কটা যদি দেখে নাও এরপরে কিন্তু এই ধরনের অঙ্ক আর আটকাবে না আশা করছি। মন দিয়ে দেখো, যখন কোনো আমরা কারবার করি সেখানে
কারবার করি কেন? লাভের জন্যে। তাহলে বছরের শুরুতে বা যখন বিজনেস শুরু করছি তখন আমরা যখন অংশীদারি কারবার করছি, অর্থাৎ আমি এবং আমার বন্ধু দুজনে মিলে এ আর বি, তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে স্টার্ট করেছি। আমি কম টাকা ও বেশি টাকা, বা আমি বেশি টাকা ও কম টাকা, তার মানে আমরা একটা অনুপাতে আমরা টাকা ইনভেস্ট করেছি, মানে টাকা বিনিয়োগ করেছি। তাহলে বছরের শেষে যে লাভ পাবো সেটাও আমাদের যতটা বিনিয়োগ করেছি অর্থাৎ ইনভেস্ট করেছি সেই অনুপাতেই আমাদের লাভটা আমরা বাটোয়ারা করবো, অর্থাৎ ভাগ করে নেব। তাহলে এখানে বললো যে এ আর বি বিজনেস শুরু করলো, ইনভেস্ট করলো মানে বিনিয়োগ করলো 14:15 রেশিওতে। এবারে অ্যানুয়াল প্রফিট অর্থাৎ বছরের শেষে প্রফিট কত হলো? প্রফিটের রেশিও হচ্ছে 7:6। তাহলে দেখো আমাদের ইনভেস্টমেন্টের রেশিও, এটা মনে রাখবে সবসময়, রেশিও অফ ইনভেস্টমেন্ট, রেশিও অফ ইনভেস্টমেন্ট যা থাকবে আর রেশিও অফ প্রফিটও কিন্তু তাই হবে। এটাই হচ্ছে আমাদের মূল অংশীদারি কারবারের মূল এই প্রিন্সিপাল। অর্থাৎ যে রেশিওতে আমি টাকা দেব সেই রেশিওতেই আমি টাকা ফেরত নেব, অর্থাৎ লাভ হলে টাকা ফেরত নেব। তাহলে আমি যে টাকাটা দিলাম, আমি 10 মাস বিজনেস করেছি, তাহলে আমি কত টাকা দিয়েছিলাম? এ টাকা দিয়েছিল হচ্ছে 14, তাহলে এ আর বি, তাহলে 14 দিয়েছিল, আর বি কত দিয়েছিল? 15 দিয়েছিল, 15 ইউনিট। এবারে এ 10 মাস বিনিয়োগ করেছে, তাহলে ইন্টু 10 মাস ধরে ও খাটিয়েছে। আর বি কতদিন ধরে খাটিয়েছে সেটা দেয়নি, হাউ মেনি মান্থস, সেই মান্থসটাকে আমরা এক্স ধরে নিলাম। কত ধরে নিলাম? এক্স। তাহলে 15 ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এই একটা রেশিও, এই রেশিওটা মানেই হচ্ছে, আমি কি বলেছিলাম, এটা হচ্ছে রেশিও বা অনুপাত। কিসের অনুপাত? ইনভেস্টমেন্টের অনুপাত। এই অনুপাতটা মানেই হচ্ছে প্রফিটের অনুপাতের সমান হবে, অর্থাৎ 7:6। তাহলে এই যে ইকুয়েশন বা সমীকরণ, সমীকরণে কিন্তু এই রেশিও থাকলে এই দিক আর এই দিক কাটাকুটি যায়। তাহলে কি কি কাটে দেখো, 7 এটা প্রথমের, এটা 2, 7 দুগুণে 14 কেটে গেল। আচ্ছা, প্রথমের সঙ্গে প্রথম কাটে, আচ্ছা এটা 3 দুগুণে 6, 3 পাঁচা 15 কেটে গেল, তাহলে এটা আচ্ছা কেটে গেল। এইবারে দেখো 3 দুগুণে 6, 3 পাঁচা 15 কেটে গেল। তাহলে এখানে কত হলো? এখানে হলো হচ্ছে, আচ্ছা এখানে আর একটা কাটে 5 আর 2, এটা তো is2 মানে এটা নিচে আছে, তাহলে এটাও এটা কেটে যায়। তাহলে কত হলো? এটা হচ্ছে 4 ইউনিট দাঁড়ালো। তাহলে কত দাঁড়ালো? 4 ইউনিট is to x is equal to কত? সব কেটে গেছে এটা, ঠিক আছে? x is equal to এখানে 1:2, 1:2, অর্থাৎ 4/x, এটা যদি উপরে করি 4/x is equal to 1/2। তার মানে হচ্ছে x মানে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন করলে 8, তাহলে 8 মাস হচ্ছে বি টাকা খাটিয়েছে। আমাকে বার করতে দিয়েছিল কত মাস বি টাকা খাটিয়েছে, তাহলে 8 মাস বি টাকা খাটিয়েছে। তাহলে একটাই মূল আমাদের এখানে নিয়ম শিখতে হবে, সেটা হচ্ছে যে অনুপাতে আমি ইনভেস্ট করব সেই অনুপাতেই আমি টাকা প্রফিটটা নেব। তাহলে ইনভেস্ট কত রেশিওতে করেছে সেটা বার করে নেব। এখানে সবথেকে সোজা নিয়ম কি? প্রথমে যে অনুপাত দিয়ে দেবে সেইটা রাখবো এবং যত মাস খাটাবে সেইটার সঙ্গে গুণ করব। এখানে 10 মাস খাটিয়েছে, তাহলে 10 দিয়ে গুণ দিলাম, আর এখানে কত মাস খাটিয়েছে বি আমি জানি না, সেই জন্য এটাকে এক্স মাস ধরলাম। দেখো এটা পাশাপাশি কাটাকুটি করেছি বলে তোমাদের অসুবিধা হতে পারে, তাহলে এটাকে নিচে লিখে করতে পারো 14 × 10 বাই ইস2 মানে বাই 15 × x ইজ ইকুয়াল টু 7/6। এরকমও তোমরা করতে পারো। এবারে এরকম তোমরা কাটাকুটি করতে পারো, 7 1 যা 7, 7 2 যা 14, 5 3 যা 15, 5 2 যা 10, 3 2 যা 6। তাহলে x ইজ ইকুয়াল টু এখানে 2, এখানে 2, এখানে 2, এটা ক্রস মাল্টিপ্লিকেশন,
তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8। আমি কাটাকুটিটা সাইডে করেছিলাম, তোমাদের একবার পরিষ্কার করে দেখিয়ে দিলাম। একবার দেখো, আমি মুছবো। দেখো পরের অঙ্ক, a train moves with the speed of 180 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় গতিবেগ হচ্ছে 180 কিলোমিটার। তাহলে গতিবেগ বার করতে বলেছে মিটার পার সেকেন্ডে কত হবে। দেখো এটা খুবই ভাইটাল একটা রুল, যেটা নাকি কম্পিটিটিভ যারা এক্সাম দিচ্ছ তাদের এটা তোমরা প্রত্যেকে জানো, যারা জানো না তারা জেনে নাও। দেখো কিলোমিটার প্রতি আওয়ার যদি দেয়, সেইটা থেকে যদি মিটার পার সেকেন্ডে বার করতে দেয়, কিলোমিটার থেকে মিটার, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড যদি বার করতে দেয়, তাহলে 5/18 দিয়ে গুণ দেবে। কত দিয়ে গুণ দেবে? 5/18। একইভাবে যদি মিটার পার সেকেন্ড দিয়ে দেয়, মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে বার করতে দেয়, তাহলে ঠিক উল্টোটা ইনভার্সটা হবে, 18/5 দিয়ে 18/5 দিয়ে গুণ দেবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে গেলে 5/18, আর মিটার থেকে কিলোমিটারে গেলে 18/5। কেন এটা? তার কারণটা একবার বলে দিই। কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, তার মানে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আর আওয়ার থেকে সেকেন্ডে যাচ্ছি, 1 ঘন্টা মানে হচ্ছে 60 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, এবারে 0 0 ক্যান্সেল করো। ঠিক আছে, 2 3 যা 6, 2 5 যা 10। দেখো 5/18 আসছে। কত আসছে? 5/18। এটাই হচ্ছে রুল। আবার যখন মিটার থেকে কিলোমিটারে যাবে, তখন ওপরে তোমার যখন মিটার থেকে কিলোমিটারে যাবে, তখন নিচে 1000 যাবে, আর ওপরে চলে যাবে হচ্ছে 60 ইন্টু 60। এই জন্যই 5/18 দিয়ে গুণ হয়, আর মিটার থেকে কিলোমিটারে গেলে 18/5 দিয়ে গুণ হয়। এখানে তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে বলেছে, তাহলে আমরা স্ট্রেট কি করব? স্ট্রেট আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড। आंसर 50 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন ডি। এবারে দেখো একটা সিম্পল অঙ্ক, রাজু ওয়েজ 15 কেজি মোর দ্যান রামু। আবার বলছি, যারা পারবে তারা কিন্তু নিজেরা করো। রাজুর ওজন 15 কেজি বেশি, কার থেকে? রামুর ওজনের থেকে। তাহলে রামু আর হচ্ছে রাজু, তাহলে রামুর ওজন x যদি হয়, রাজুর ওজন 15 কেজি বেশি, তাহলে বেশি মানে প্লাস। রাজুর ওজন কি? রামুর থেকে আরো বেশি, তাহলে রামুর কত আছে আমি জানি না, x ধরলাম, আর রাজুর তাহলে হবে x প্লাস 15। এটা কেজি, এটাও কেজি। এদের কম্বাইন্ড ওয়েট বা একত্রিত ওয়েট কত? 135 কেজি। তাহলে রামুর ওয়েট কত? তাহলে রামুর ওয়েট অর্থাৎ x কত? এখান থেকে ক্যালকুলেশন, 2x মানে হচ্ছে 135, এই 15টা এদিকে বিয়োগ হয়ে যাবে, 15 মানে হচ্ছে 120, তাহলে x মানে 60। তাহলে রামুর ওজন কত? 60 কেজি। আশা করি এটা একদম ক্লিয়ার। এবার বলছি অ্যাভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 3। ফার্স্ট 5, তাহলে 3 এর প্রথম গুণিতক কত? 3 এর প্রথম গুণিতক 3 অক্ষে 3, তারপরে 3 দুগুণে 6, তারপরে 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15। তাহলে অ্যাভারেজ মানে ঠিক মিডলটা, অ্যাভারেজ মানে ঠিক মধ্যমটা, তাহলে এটাই হচ্ছে অ্যাভারেজ 9। অনেকে কি করবে? যোগ করে 5 দিয়ে ভাগ করবে, তাহলে 6 এর 3 এ 9, 9 9 18, 18 আর 12 30, 30 প্লাস 15 45, 45 ভাগ 5 করবে, তাহলেও 9 আসবে। কিন্তু অ্যাভারেজ বার করতে দিলে যদি পরপর থাকে অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে ঠিক মিডল ভ্যালুটাই হচ্ছে এদের অ্যাভারেজ। চলো পরে দেখো, এটা একটা মিসিং নাম্বার দিয়েছে, একটা সিরিজ আছে। সিরিজ মানে একটা প্যাটার্ন ফলো করে এটা এগোচ্ছে। তোমাকে এই লাস্ট টার্মটা বার করতে বলেছে। তাহলে দেখো 20 থেকে 90 এই গ্যাপটা আমরা দেখে নেব, 70 আছে। 90 থেকে 210 এই গ্যাপটা আছে হচ্ছে তোমার 120। 210 থেকে 380 এই গ্যাপটা কত আছে?
210 থেকে 380, 210 থেকে 310 হচ্ছে 100, তাহলে 170। তাহলে এই গ্যাপটা, এই রিদিমটা ফলো করে যাবে। এবারে দেখো এই গ্যাপটা 70, তারপরের গ্যাপ 120, তারপরের গ্যাপ 170, অর্থাৎ এদের মধ্যেও একটা রিদিম আছে। এইটা তো গ্যাপ গুলো হয়ে রিদিমে এগিয়েছে, আবার এই গ্যাপ গুলোও আবার রিদিমিক আছে। প্রথমের গ্যাপটা 70, পরের গ্যাপটা আবার 120, অর্থাৎ 50 বেশি, তারপরের গ্যাপটা আবার 50 বেশি, তারপরের গ্যাপটা আবার 50 বেশি হবে, অর্থাৎ 170 থেকে 50 বেশি হলে কত হবে? 220 হবে। তাহলে এইটা কত হবে? 380, আর এই গ্যাপের 220, অর্থাৎ 300, 400, 500, 600 হবে। এই গ্যাপটা কত হবে? 600 হবে। তাহলে কি প্যাটার্ন আমরা দেখলাম? প্যাটার্ন দেখলাম, এই দুটোর বিয়োগ করলাম, প্রতিটা বিয়োগ করে এই গ্যাপগুলো দেখা যাচ্ছে 70, 120, 170, অর্থাৎ এই গ্যাপগুলোও একটা রিদিম বা একটা সিস্টেম ফলো করে এগোচ্ছে। কত? 70 থেকে 120 মানে 50 গ্যাপ, আবার এটা 50 গ্যাপ, এটাও 50 বাড়িয়ে দাও, অর্থাৎ 220 হচ্ছে, এইটার পরের নাম্বারের সঙ্গে যোগ করে দিতে হবে। হয়ে গেল পরের অঙ্ক, সেই সরল সুদের অঙ্ক। তো 8 বছরে অ্যামাউন্ট ইন 8 ইয়ার্স, 8 বছরের অ্যামাউন্ট কত? 12,005 টাকা। আবারও বলছি, প্রিন্সিপাল কিন্তু বা আসল কিন্তু এই সরল সুদের অঙ্কে আসল কিন্তু বছর বছর চেঞ্জ হয় না, খালি সুদ চেঞ্জ হয় বলে সুদ আসলটা বেড়ে যায়। তাহলে 8 বছরে সুদ আসল হয়েছে 12,005 টাকা, আর 5 বছরে সুদ আসল, অ্যামাউন্ট মানে সুদ আসল, সুদ আর আসলের যোগফল কি বলা হয়? অ্যামাউন্ট। তাহলে সুদ আর আসল 8 বছরে হয়েছে 12,005, আর 5 বছরে 9,800, 9,800। এদেরকে যদি বিয়োগ দিই, তাহলে বিয়োগ দিলে আমরা কি পাবো? পাবো হচ্ছে শুধু সুদ পাবো, সুদ পাবো, অর্থাৎ ইন্টারেস্ট অফ কত বছর? 3 বছর। কত বেরোবে তাহলে? 5, 0, 8 আর 2 10 0 হাতে 1, 10, 2,205 টাকা হচ্ছে 3 বছরের সুদ। কত হচ্ছে? 3 বছরের সুদ হচ্ছে 2,205 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে গো? তাহলে ইন্টারেস্ট অফ 1 ইয়ার কত হবে? এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত হবে? 3 7 21, 3 3 9, 3 5 15, 735 টাকা। এবারে আমরা যে কোনো এক জায়গায় এটাকে পুট করব। এখানে 5 বছরে পুট করতে পারি বা 8 বছরে পুট করতে পারি। তাহলে 5 বছরেই পুট করি। তাহলে ইন্টারেস্ট অফ 5 ইয়ার্স কত হবে? তাহলে 5 বছরের সুদ কত হবে? এটাকে 5 দিয়ে গুণ হবে, 5 5 25, হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 36। তাহলে 5 বছরের সুদ হচ্ছে 3675 রুপিস, 3,675 টাকা 5 বছরের সুদ। আর 5 বছরের সুদ আসল কত? 5 বছরের সুদ আসল অ্যামাউন্ট অফ 5 ইয়ার্স কত? 9,800 টাকা। তাহলে অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস এসআই, 9,800 টাকা, 800 টাকা। এখান থেকে এসআই বাদ দিয়ে দিলাম, এসআই বাদ দিয়ে দিলাম কত? 3675 বাদ দিয়ে দিলাম। তাহলে এসআই এসআই কেটে যায়, তাহলে শুধু আসল থাকলো, প্রিন্সিপাল থাকলো। বিয়োগ করলে কত হয়? 8 7 8 6125, অর্থাৎ 6,125 টাকা হচ্ছে তোমার আসল। আমাকে বার করতে বলেছে, আসল বলেনি, আমাকে বার করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট। তো আমাদের সেই একটাই ফর্মুলা, কি ফর্মুলা? এসআই এর ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা তারা পদ রায় বাই 100, তারা পদ রায় বাই 100। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, টি মানে টাইম, পি মানে প্রিন্সিপাল বা আসল, আর আর মানে রেট অফ ইন্টারেস্ট। আমাকে এখান থেকে রেট বার করতে দিয়েছে, তাহলে এখান থেকে রেট মানে কি? এর তলে 1 আছে, তাহলে টিপিআর ইনটু 1 মানে টিপিআর ইজ ইকুয়াল টু এসআই ইনটু 100 মানে 100 ইনটু এসআই। আমাকে বার করতে দিয়েছে রেট, রেট মানে 100 ইনটু এসআই ভাগ আর আছে, তার মানে টি ইনটু পি।
এটা হচ্ছে বেসিক ফর্মুলা। আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু এসআই বাই টি ইন্টু পি। যদি টি বার করতে দিত তাহলে এখানে টি লিখতাম, টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এসআই বাই আর ইন্টু পি হতো। একইভাবে এই টিপিআরটা ব্রেক হয়ে আর ইজ ইকুয়াল টু নিচে টিপি হয়েছে। তাহলে 100 ইন্টু আমাদের এখানে এসআই কত, এসআই আমাদের ইন্টারেস্ট অফ 5 ইয়ার্স, আমরা 5 ইয়ার্স ধরে করছি, 5 ইয়ার্স এর ইন্টারেস্ট কত 3675, তাহলে ইনটু 3675 ডিভাইড টাইম, টাইম এটা 5 বছর, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল 6125, এইটা আমাকে বার করে নিতে হলো, এটা আমাকে বার করে নিতে হলো। তো চলো আমরা 5 দিয়ে কাটি, 5 বারং 60, 5 দুগুণে 10, 5 পাঁচা 25। এটাও 5 দিয়ে কাটি, 5 7 যা 35, 5 3 যা 15, 5 5 যা 25। আবারও 5 দিয়ে কাটবে, 5 2 যা 10, 5 4 যা 20, 5 5 যা 25, 5 1 যা 5, 5 4 যা 20, 5 7 যা 35। আবারও 5 দিয়ে কাটবে, এটা 20, 5 4 যা 20, 5 9 যা 45। ঠিক আছে, তো এটা 7 দিয়ে কাটে, 7 7 যা 49, 7 2 যা 14, 7 1 যা 7, আবার এটা 7 3 যা 21, অর্থাৎ 3 আর 4 থাকলো, তার মানে 12% রেট অফ ইন্টারেস্ট। আমাদের অ্যান্সার সি, 12% রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে দুটো অ্যামাউন্টকে বাদ দিলাম, বাদ দিলে সেটা কি পেলাম, একটা 8 বছরের সুদ, একটা 5 বছরের সুদ, সুদ আসল। 8 বছরের সুদ আসল, 5 বছরের সুদ আসল, অর্থাৎ বেশিটা কেন, ডিফারেন্সটা কেন, 3 বছরের সুদের এখানে ঢুকে আছে। তো 3 বছরের সুদ যদি এত হয়, 1 বছরের সুদ কত, 5 বছরের সুদ কত। তো 5 বছরের সুদ আসল থেকে 5 বছরের সুদ আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে আমরা প্রিন্সিপাল বা আসল পেয়েছি। এবারে এই ফর্মুলায় এসআই ইজ ইকুয়াল টু টিপিআর বাই 100, সেখান থেকে আর রেট ইজ ইকুয়াল টু 100 ইনটু এসআই বাই পি ইনটু টি, আমরা রেসপেক্টিভ ভ্যালুগুলো বা অ্যামাউন্ট ইয়েগুলো বসিয়ে দিয়েছি। এসআই মানে 5 বছরের সুদ কত 3675 বসিয়ে দিয়েছি, টাইম কত 5 বছর। এই অঙ্কটাই কিন্তু আমরা 8 বছরে পুট করে করলেও করতে পারতাম, কিন্তু ক্যালকুলেশনটা একটু বেশি হতো। তো চলো দেখো পরের অঙ্ক, দ্য স্কোর অফ আ ক্রিকেটার ফর 10 ম্যাচেস, অর্থাৎ 10টা ম্যাচে একজন ক্রিকেটার খেলেছে এবং তার গড় রান হচ্ছে 38.9, তাহলে 10টা ম্যাচে তার টোটাল রান কত, 10টা ম্যাচে তার টোটাল রান কত, টোটাল ইন 10 ম্যাচেস, অ্যাভারেজ মানে এক একটা অ্যাভারেজ, তাহলে 10টা ম্যাচের জন্য তাহলে 38.9 গুণ 10 মানে 389। এবারে 6টা ম্যাচে গড় বলে দিয়েছে 42, তাহলে টোটাল ইন 6 ম্যাচ কত হবে, তাহলে 42 গুণ 6, 6 দুগুণে 12, 252। তাহলে 10টা ম্যাচের টোটাল 389 আর 6টা ম্যাচের টোটাল 252, তাহলে টোটাল অফ 4 ম্যাচ, এটা যদি বিয়োগ করি 10টা ম্যাচের টোটাল থেকে 6টা ম্যাচের টোটাল আমরা যদি এটাকে বিয়োগ দিই, তাহলে আমরা কি পাবো, টোটাল অফ 4 ম্যাচ কত, তাহলে 7 আর 2 9, 5 আর 3 8, 2 আর 1 3, 137। আমাকে বার করতে বলেছে লাস্ট 4টে ম্যাচের গড় রান, তাহলে 4টে ম্যাচের টোটাল রান এত, 4টে ম্যাচের তাহলে গড় রান কত, তাহলে রিকোয়ার্ড অ্যাভারেজ অফ 4 ম্যাচেস, 4টে ম্যাচের গড় কত হবে, 4টে ম্যাচের টোটাল 137 ভাগ 4, 137 ভাগ 4, এটাই হচ্ছে তোমার গড় রান হবে। এটাকে ভাগ করো কত হচ্ছে, এটাকে ভাগ করলে দাঁড়াবে 34.25, ভাগ করলে দাঁড়াবে 34.25। কিচ্ছু না, গড় দিয়ে দিয়েছে, গড় মানে প্রতিটা ম্যাচে কম বেশি করে
যাই করুক, কোনো কোনো ম্যাচে করেছে হচ্ছে 40 রান, কোনো ম্যাচে করেছে 36 রান, কোনো ম্যাচে করেছে 45 রান, কিন্তু গড় রান হচ্ছে এইটা। গড় রান মানে টোটাল রানকে আমরা নাম্বার অফ দ্য ম্যাচেস দিয়ে ভাগ দিই, আর টোটাল বার করার সময় গড় গুণ নাম্বার অফ দ্য ম্যাচেস। তাহলে টোটাল বার করার সময় গুণ হয় আর গড় বার করার সময় ভাগ হয়, এটা মনে রাখবে। টোটাল যখন বার করি, টোটাল মানে বড়, তার মানে গুণ হবে ম্যাচ দিয়ে। তাহলে গুণ দিলাম, 6টা ম্যাচেরও গুণ দিলাম, এই দুটো বিয়োগ করলে আমরা কি পাবো? 4টে ম্যাচের টোটাল। তাহলে 4টে ম্যাচের গড় কত হবে? তাহলে 4টে ম্যাচের গড়, গড় মানেই আবার কম, কম মানে কত? ভাগ, ভাগ করলাম। এবারে বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল দ্য নাম্বারস বিটুইন 6 অ্যান্ড 34। তাহলে 6 আর 34 এই রেঞ্জের মধ্যে 5 দিয়ে বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য কি কি নাম্বার আছে তাদের অ্যাভারেজ বার করতে হবে। তাহলে 6 তো যায় না 5 দিয়ে, তাহলে নেক্সট কি নাম্বার আছে? 10 আছে, তারপরের নাম্বার 15 আছে, তারপরের নাম্বার 20, তারপরের নাম্বার 25, তারপরের নাম্বার 30। তাহলে এই কটা নাম্বার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, যেগুলো নাকি 6 আর 34-এর মাঝখানে লাই করছে, আছে। বিভাজ্য মানে আমরা এখানে গুণিতক করলাম, দেখো 10কে 5 দিয়ে ভাগ হয়, 5 দুগুণে 10, 3 5 15, এর উপরে নামটা পড়ে যাও 34-এর আগে অবধি, পরের 5 6 30, তারপরে 5 7 35, এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে প্রথম হচ্ছে 10, অর্থাৎ 6-এর থেকে বেশি এবং 34-এর থেকে কম, কি কি নাম্বার? এইগুলো। এবারে এদের গড় বার করতে বলেছে, গড় মানেই মিডল নাম্বার, এইটা 20। এই টোটালটাকে যদি আমরা যোগ করে 5 দিয়ে ভাগ করতাম তাহলেও হতো, কিন্তু বোকার মতন করব না। গড় মানেই হচ্ছে, যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়তে আছে, যদি হ্যাপাজার্ড থাকতো তাহলে কিন্তু আমাদের করতে হতো, কিন্তু যেহেতু নিচু থেকে উঁচুতে গেছে, সাজানো আছে, তাহলে মাঝখানে একটাই হবে 20। পরের অঙ্ক দেখো, আর লাইব্রেরি অ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 510 ভিজিটর। তাহলে একটা লাইব্রেরিতে সানডে করে, রবিবার করে 510 জন যায়, রোববারে বেশি ভিড় হয়। এবারে অন্যান্য দিনে কতজন যায়? অন্যান্য দিনে কিন্তু কম জন যায়। কতজন যায়? সেটা হচ্ছে 240 জন যায়। তাহলে রোববারে যায় 510 জন। এবারে বলেছে এমন একটা মাস, 30 দিনের মাস, যেটা নাকি রোববার দিয়ে শুরু হচ্ছে, বিগিনিং উইথ সানডে। তাহলে ওই 30 দিনের মধ্যে বিভিন্ন লোক গেছে, তাহলে বলতো ওই 30 দিনের মাসে গড়ে কতজন করে ভিজিটার গিয়েছিল? তাহলে 30 দিনের মাসে কতজন টোটাল গিয়েছিল আগে বার করতে হবে। কন্ডিশন মনে রাখতে হবে যে রোববার যদি হয় তাহলে 510 জন। তাহলে সানডে থেকে শুরু যদি আমরা করি, একটা সানডে, তারপরের সানডে, তারপরের সানডে, তারপরের সানডে, আমরা 4টে সপ্তাহ আপাতত দিলাম। আমরা জানি একটা মাসে 4টে সপ্তাহ থাকে এবং আরো কিছু দিন থাকে। তাহলে সানডে থেকে সানডে যদি হয় তাহলে 8 দিন হচ্ছে। সোম থেকে রবি 7 দিন, কিন্তু তার আগের যদি রোববার ধরি তাহলে 8 দিন। তাহলে আবার এখানে নেক্সট সোমবার থেকে রবিবার 7 দিন, এখানে আবার সোমবার থেকে রবিবার 7 দিন। এবারে আবার এখানে সোমবার থেকে, যেহেতু রবিবারটা শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য সোমবার থেকে স্যাটারডে 7 দিন। এটা কিন্তু সানডে টু সানডে, আর এটা কি হচ্ছে? মানডে টু সানডে। আবার এখানে মানডে টু সানডে হবে আর একটা 7। তাহলে টোটাল কত হলো? 3টে 7 মানে 21, আর 8-এ 29, এবং তারপরে একটা মানডে হবে, 30 দিন তাহলে হয়ে গেল। 7 আর 8-এ 15, আর সাথে 22, আর সাথে 29, আর কে 30। এবারে দেখো কটা সানডে হচ্ছে? 1 2 3 4 5, তাহলে 5টা সানডে হচ্ছে। তাহলে 5টা যদি সানডে হয়, 30 দিনের যদি মাস হয়, তাহলে 25টা আদার ডে হবে। তাহলে 5টা সানডেতে অ্যাভারেজে 510 জন করে যায়। তাহলে 5টা সানডেতে কত গেছে? 5 × 510, আর অন্যান্য দিনে 240টা করে যায় অ্যাভারেজে।
তাহলে 25 ইন্টু এক এক দিনে 240, এটা করো। করলে কত হবে? 5 শূন্য শূন্য, 5 অক্ষে 5, 5 5 25। আর এটা করলে কত হবে? 25 শূন্য শূন্য, 25 4 100, হাতে 10, 25 দুগুণে 50, 7 10 60। তাহলে টোটাল 8550 জন 30 দিনে গেছে। 30 ডেজ টোটাল, 30 দিনে টোটাল 8550 জন গেছে। তাহলে এক এক দিনে কতজন গেছে? তাহলে অ্যাভারেজ ভিজিটার কত হবে? টোটাল 8550 ভাগ 30, 3 দুগুণে 6, 3 8 24, 3 5 15, 285 জন করে অ্যাভারেজে ওই মাসে লোক গিয়েছিল। আরো একবার বলি, টোটাল 30 দিনের মাস রোববার থেকে শুরু হয়েছে, তাহলে রোববার থেকে পরের রোববার 8 দিন, সোমবার থেকে রবিবার 7 দিন, আবার সোমবার থেকে রবিবার 7 দিন, আবার সোমবার থেকে রবিবার 7 দিন। তাহলে 3টে 7 মানে 21 আর 8 29। তাহলে পরের একটা মানডে একদিন। তাহলে কটা সানডে? 1টা 2টো 3টে 4টে 5টা। 5টা সানডেতে কত হবে? তাহলে এক এক দিন 510, তাহলে টোটাল 2550। তাহলে 5টা যদি সানডে হয় তাহলে বাদবাকি 30 দিনের মধ্যে বাদবাকি দিন কত? 30 - 5 মানে 25। তাহলে 25 ইন্টু আদার ডেতে 240, তাহলে 25 ইন্টু 240 অর্থাৎ 6000। তাহলে 30 দিনে টোটাল গেছে 8550। তাহলে অ্যাভারেজ মানে এইটা ভাগ 30, অর্থাৎ 285। দেখো, এই ধরনের অঙ্কই কিন্তু আসবে, একদম কনসেপ্ট দিয়ে তোমাদের করতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করবে না, কনসেপ্ট দিয়ে বুঝে অঙ্কটা ভালো করে পড়ে তারপরে করবে। তো অ্যাভারেজ অফ 2 7 6 and 6 x is 5। তাহলে 4টে নম্বরের অ্যাভারেজ দিয়েছে 2 + 7 + 6 + x, এদের অ্যাভারেজ দিয়েছে 5। তাহলে এদের টোটাল কত? একে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। টোটাল বার করার সময় আমরা জানি যে গুণ করতে হয়। তাহলে 4টে সংখ্যা মানে অ্যাভারেজকে দিয়ে 4 দিয়ে গুণ করলাম মানে 20। তাহলে x এর মান এখান থেকে পেয়ে যাব, x = 20 বিয়োগ 15, অর্থাৎ 6 এর সাথে 13 আর দিয়ে 15, 15টা দিকে চলে গেলে বিয়োগ, অর্থাৎ 5। x এর মান 5। আবার দিয়েছে 18 1 6 x y, 18 + 1 + 6 + x + y, এদের অ্যাভারেজ হচ্ছে 10। তাহলে কটা নাম্বারের অ্যাভারেজ? 1 2 3 4 5। তাহলে টোটাল কত হবে? তাহলে 10 × 5 মানে 50। এবারে x এর মান আমরা পেয়ে গেছি 5, এখানে 5 বসাও। তাহলে 18 আর 1 19 আর 6 25 আর 5 30। তাহলে y = কত হবে? y = 50 বিয়োগ 30, এই 30টা এদিকে চলে আসলো। x এর মান বসিয়ে দিলাম 5, ঠিক আছে? এখানে x এর জায়গায় 5। তাহলে 5 আর 6 11, 12 আর 18 30, 30টা এদিকে চলে গেলে 50 বিয়োগ 30 মানে 20। তাহলে y এর মান কত? 20। তাহলে অ্যাভারেজ দেওয়া থাকলে টোটাল বার করতে হলে গুণ করতে হয়, আর টোটাল দেওয়া থাকলে অ্যাভারেজ বার করতে হলে ভাগ করতে হয়। এই 20কে আবার 4 দিয়ে ভাগ করলে 5 আসবে, ঠিক আছে? পরের অঙ্ক অংশীদারি কারবারের অঙ্ক, পার্টনারশিপ। রেখা আর বিজেতা পার্টনার অংশীদারি কারবার করছে। রেখা 35,000 টাকা 8 মাস বিনিয়োগ করেছে, বিজেতা 42,000 টাকা 10 মাস ধরে বিনিয়োগ করে। তাহলে আমরা কি জানি? আমরা জানি তাদের বিনিয়োগের যে অনুপাত সেটাই হচ্ছে তাদের লাভ যেটা হবে সেটাও সেই অনুপাতে ভাগ করে নিতে হবে। তাহলে টোটাল যদি 31,750 টাকা লাভ হয় তাহলে রেখার লাভ কত? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে রেখার বিজেতার ইনভেস্টমেন্ট মানে কতটা বিনিয়োগ করেছে সেই অনুপাতটা আগে বার করব। তো চলো, এই 12 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাও। আগামীকালই আমরা এইটাকে কমিউনিটি পোস্টে যারা যারা ঠিক করবে প্রথম 10 জনের নাম আমি কমিউনিটি পোস্টে শেয়ার করব। তো চলো, ভিডিওটা যদি একটু ইউজফুল হয় প্লিজ একটা লাইক দিও,
গরমের মধ্যে ভিডিও করছি এই ঘরে এসি নিয়ে। চলো টাটা।